আরব দেশগুলোর জনগণের মধ্যে ইসরায়েলের প্রতি বিরোধী মনোভাব এখনো বেশ শক্তিশালী। তবে সরকারগুলো জনগণের সমালোচনা এড়ানোর জন্য সম্পর্কের বিষয়গুলো গোপন রাখে বা ফিলিস্তিনিদের সমর্থনে শুধু প্রতীকী পদক্ষেপ নেয়। তবে বাস্তবে তাদের কিছু কৌশলগত এবং অর্থনৈতিক স্বার্থ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে এই সহযোগিতাগুলো ইসরায়েলের জন্য অনেক গুরুত্বপূর্ণ সুবিধা এনে দিয়েছে। আশপাশের মুসলিম দেশগুলো অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সমঝোতা এবং পরোক্ষ সামরিক সুবিধার মাধ্যমে ইসরায়েলকে আরও শক্তিশালী করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এবং আঞ্চলিক কৌশলগত পরিকল্পনা বিশেষ ভূমিকা পালন করছে। শুরু থেকেই ফিলিস্তিনের পাশে আছে ইরান, এবার মুখ খুলল মুসলিম বিশ্বের আরেক শক্তিশালী দেশ সৌদি আরব। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা কোনোভাবেই মেনে নেবে না সৌদি আরব। এই মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি স্পষ্টভাবে বলেছেন, গাজার ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি নিয়ে যে কোনো পদক্ষেপ সৌদি আরব শক্তভাবে প্রত্যাখ্যান করবে, তা যেভাবেই হোক না কেন। তুরস্কে আন্টালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে গাজা কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সেখানে তিনি আরও যোগ করেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা চলছে তা তিনি নিন্দা করেন। তিনি বলেন, যখন ফিলিস্তিনিরা জীবনের সবচেয়ে মৌলিক চাহিদাগুলো থেকেও বঞ্চিত, তখন তাদের স্বেচ্ছায় অভিবাসনের কথা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ২১ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার প্রস্তাব দিয়েছেন। তার মতে গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরিয়া বানিয়ে সেখানে একটি নতুন জীবন শুরু করা হবে। কিন্তু সৌদি আরব এই পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলে মনে করে। সৌদি মন্ত্রী গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করতে এবং সেখানে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য নিরবিচ্ছিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য জরুরি আহ্বান জানান। বন্দি বিনিময়ের চুক্তি ভেঙে ১৮ মার্চ ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে আক্রমণ চালায়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের প্রতিশোধমূলক হামলার পর থেকে গাজায় ৫০,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই ভয়াবহ সামরিক তাণ্ডবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এখন সেখানে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার এই যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলের কট্টর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাশাপাশি ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখি হতে পারে। এটি শুধুমাত্র এক দেশের নয়, এটি পুরো বিশ্বের জন্য এক কঠিন প্রশ্ন। ফিলিস্তিনিদের অধিকার, মানবাধিকার এবং শান্তির জন্য পৃথিবী কখনো মুখ ফিরিয়ে নিতে পারে না। গাজার আকাশে রক্তিম সূর্য ওঠে, কিন্তু শান্তির বাতাস কখনো যেন সেখানে শান্তির পতাকা তুলতে পারে। সৌদি আরবের এই দৃঢ় অবস্থান এক বড় বার্তা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে আমেরিকান যুদ্ধ জাহাজ ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এটি ইয়েমেনের ওপর আমেরিকান আগ্রাসনের প্রতিক্রিয়া এবং ইয়েমেনি জনগণের ওপর সংগঠিত অপরাধের প্রতিশোধ হিসেবে করা হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের বিমান ও ক্ষেপণাস্ত্র বাহিনী ইউএসএস ট্রুম্যান এবং এর সহযোগী যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের বিবৃতিতে বলেছে, শত্রু ইয়েমেনের সামরিক সক্ষমতা রোধ করতে ব্যর্থ হয়েছে, যা অব্যাহত প্রতিরক্ষামূলক অভিযানের মাধ্যমে স্পষ্ট। তারা আরও যোগ করেছে যে তারা তাদের জাতির প্রতিরক্ষায় স্থল ও নৌ অভিযানে অবিচল থাকবে। আমরা আমাদের মহান ইয়েমেনি জনগণকে সম্মান জানাই, যারা আমেরিকান আগ্রাসনকে প্রত্যাখ্যান করেছে। যোদ্ধারা প্রতিরোধের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে, বলেছে ওয়াইএএফ। ইয়েমেনের রাজধানী সানাতে মার্কিন বিমানগুলি রাতে হামলা চালিয়েছে। তারা সানার উত্তর পশ্চিমে হামদান জেলার আল মুয়াম্মানের দক্ষিণে আল হাওয়ারি এলাকায় 4টি অভিযান চালিয়েছে। এছাড়া সানার কাছাকাছি বানি হুসাইশ এবং হামদান জেলা এবং ফাজ আত্তান এবং নুকুম পর্বতমালায় টানা 10টি বিমান হামলা চালানো হয়। মার্কিন যুদ্ধ বিমান কামারান দ্বীপেও হামলা চালিয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানার দক্ষিণে আল সাবিং জেলার আল নাহদাইন এলাকায় মার্কিন বিমান হামলায় 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে হুথি বিদ্রোহী গোষ্ঠী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা মাঝপথে সৌদি আরবে এসে পড়ে। এই ঘটনা সম্পর্কে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল তথ্য প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে ছোড়া হয়েছিল, তবে মাঝপথে তা সৌদি আরবে পড়ে। রিপোর্টে ঠিক কোথায় এটি পড়েছে তা পরিষ্কার করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হয়েছে, তবে ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি, কারণ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের জন্য কোনো বড় হুমকি সৃষ্টি করেনি। এদিকে সৌদি আরব বা হুথি গোষ্ঠী এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। গত বছর 7 অক্টোবর গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর পর থেকে হুথি গোষ্ঠী লোহিত সাগর এবং তার আশেপাশের সমুদ্র এলাকায় ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল। পাশাপাশি তারা ইসরায়েলে বিভিন্ন ধরনের হামলাও চালিয়েছে। তবে চলতি বছরের 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হুথি গোষ্ঠী লোহিত সাগরে হামলা বন্ধ করে দিয়েছিল। কিন্তু গত মাসে ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তার প্রবেশে বাধা দেয়া এবং নতুন করে ইসরায়েলি আগ্রাসন শুরুর জবাবে হুথি গোষ্ঠী আবারও ইসরায়েলে হামলা শুরু করে। 18 মার্চ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর নতুন আক্রমণ শুরুর পর থেকে হুথি গোষ্ঠীরা ইসরায়েলের দিকে 18টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2টি ড্রোন নিক্ষেপ করেছে। আকাশের বুকে বিস্তার করে আছে যে অদৃশ্য ভয়, যে গর্জনে কাঁপে সীমান্তের রেখা, যে ছায়া দেখে শত্রুর হৃদয়ে জেগে ওঠে আতঙ্ক, তাই যুদ্ধ বিমান। আধুনিক পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতায় যেখানে প্রতিটি মুহূর্তে যুদ্ধ আর শান্তির মাঝে চলছে সূক্ষ্ম ভারসাম্যের খেলা, সেখানে এই ধাতব পাখিরাই বদলে দিতে পারে যে কোনো যুদ্ধের গতিপথ, উল্টে দিতে পারে ইতিহাসের পাতা। বিশ্বের নানা প্রান্তের রাষ্ট্রগুলো নিজেদের সুরক্ষায় সাজিয়ে তুলছে ভয়ঙ্কর অস্ত্র ভাণ্ডার। কেউ নিজে তৈরি করছে, আবার কেউ হাত বাড়াচ্ছে পরের দিকে, কিনছে রণহুঙ্কারে গর্জে ওঠা ধ্বংসের যন্ত্র। কারণ আজকের দিনে এক রাষ্ট্রের শক্তির মাপকাঠি তার সেনাবাহিনী আর তার হাতে থাকা অস্ত্র। আর যে সেনাবাহিনী যতটা সুসজ্জিত, যতটা আধুনিক, যতটা আগ্রাসী, ততটাই সে রাষ্ট্রের মাথা উঁচু, ততটাই তার আধিপত্যের দাবি। প্রযুক্তির অগ্রগতির এই অনবরত ছুটে চলা দৌড়ে অস্ত্রগুলো হয়েছে আশ্চর্য রকম বুদ্ধিমান, শক্তিশালী, ধ্বংসাত্মক। মিনিটে মিনিটে তারা ছিন্ন ভিন্ন করতে পারে এক একটি শহর, এক একটি স্বপ্ন। আর এই অস্ত্র সম্ভারের মুকুটমণি যুদ্ধ বিমান, আকাশের একচ্ছত্র অধিপতি, বজ্রের মতো আগমন যাদের, বিদ্যুতের মতো আঘাত। যুদ্ধের ময়দানে এরা যেন বিধ্বংসী বৃষ্টির আগমনী দূত। তাহলে আসুন জানি সেই 5টি যুদ্ধ বিমানের নাম, যারা শুধু অস্ত্র নয়, তারা ইতিহাস রচনা করার ক্ষমতা রাখে। প্রথমে লকহিড মার্কিন F-35 লাইটনিং। মার্কিন যুক্তরাষ্ট্রের 5ম প্রজন্মের এক বিস্ময়, এখন পর্যন্ত তৈরি সবচেয়ে বিপজ্জনক যুদ্ধ বিমান এটি। নিঃশব্দে, নিশ্চিহ্নে ছায়ার মতো প্রবেশ করতে পারে। ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক গোপন অভিযানে এই যুদ্ধ বিমান ব্যবহার করেছিল। এমনকি ইরান জানতেই পারেনি যে তাদের আকাশপথে নেমেছিল মৃত্যু, নেমেছিল এক নিস্তব্ধ বজ্রপাত। এরপর আসে F-22 মার্কিন বিমান বাহিনীর গর্ব, তাদের প্রথম 5ম প্রজন্মের যুদ্ধ বিমান, বিশ্বের প্রথম স্টিলথ প্রযুক্তিযুক্ত যোদ্ধা। শব্দের গতিকে হার মানিয়ে উড়ে চলে, শত্রুর চোখের সামনেই থেকে যায় অদৃশ্য। আকাশের বুকে ঘনিষ্ঠ ডগ ফাইটে এই যন্ত্র এক কথায় অতুলনীয়। তৃতীয় নামটি সুখোই Su-57 ফ্যালন, রাশিয়ার 5ম প্রজন্মের এক কাণ্ডারি, স্টিলথ প্রযুক্তিতে মোড়ানো এক আগুন ছড়া বার্তা। এ বিমানের জন্ম হয়েছে আকাশের কর্তৃত্ব ও মাটির বুকে ধ্বংস নেমে আনার লক্ষ্যে। যদিও সংখ্যায় এখনও রাশিয়ার বাহিনীতে কম, কিন্তু ক্ষমতায় এর ভার অতল, এর হুমকি অবর্ণনীয়। চতুর্থ যুদ্ধ বিমান, দক্ষিণ কোরিয়ার গর্ব K5-21, বিশ্বের অন্যতম মারাত্মক যুদ্ধ বিমান এটি। দক্ষিণ কোরিয়া এবং ইন্দোনেশিয়ার যৌথ প্রয়াসে তৈরি এই বিমানে রয়েছে উন্নত AESA রাডার, স্টিলথ বৈশিষ্ট্য এবং এমন কিছু প্রযুক্তি যা F-35 এর ছায়াকে মনে করিয়ে দেয়। ফলে এটিকে 4.5 প্রজন্ম আর 5ম প্রজন্মের মাঝের সীমানায় দাঁড় করানো যায়। এটি শুধু প্রযুক্তি নয়, এটি এক উচ্চাকাঙ্ক্ষার ডানা। শেষে আসে চীনের চেংডু Z-20,
একক আসনের টুইন জেট ইঞ্জিনে সাজানো সর্ব আবহাওয়ায় যুদ্ধ উপযোগী পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান। এর সৃষ্টির পেছনে রয়েছে এক ঘোষিত উদ্দেশ্য, F-22 ও Su-57 এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা। এটি চীনের চেংদু এরোস্পেস কর্পোরেশনের সৃষ্টি, চীনা বিমান বাহিনীর জন্য এক গর্বের প্রতীক। এরা কেবল যন্ত্র নয়, এরা রাষ্ট্রীয় অহংকার। এদের গর্জনে কেঁপে ওঠে সীমান্ত, এদের ছায়ায় থমকে যায় আক্রমণ, এদের উপস্থিতিতেই অনেক সময় থেমে যায় এক পুরো যুদ্ধ। পৃথিবীর আকাশের বুকে যখন এরা উড়ে, তখন নিচে অপেক্ষা করে শুধু নীরবতা আর এক অনিশ্চিত ভয়। বিদ্রোহের বিস্ফোরণ। গাজা যুদ্ধের বিরোধিতা করেছে IDF এলিট স্পাই ইউনিট। ইসরায়েলের এলিট গোয়েন্দা ইউনিট 8200 এর রিজার্ভ সদস্যরা গাজা যুদ্ধের কৌশল পরিবর্তনের জন্য বাড়তে থাকা আহ্বানে যোগ দিয়েছে। একটি প্রকাশ্য চিঠিতে গোয়েন্দা কর্মকর্তারা জিম্মিদের অবিলম্বে মুক্তি চেয়ে ইসরায়েলি সরকারকে তাদের ফিরিয়ে আনার বিষয়টি অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করেছেন, এমনকি যদি এর জন্য চলমান সামরিক অভিযান থামিয়ে দিতে হয়। চিঠিটি ইসরায়েলের রিজার্ভ বাহিনীর মধ্যে বাড়তে থাকা অসন্তোষের প্রতিফলন ঘটায়, বিশেষ করে এলিট ইউনিট 8200 এর বর্তমান এবং সাবেক সদস্যদের মধ্যে, যারা IDF-এ তাদের প্রযুক্তিগত এবং গোয়েন্দা দক্ষতার জন্য পরিচিত। জরুরি হস্তক্ষেপের জন্য আমরা বিমান ক্রুদের তাদের দাবিতে সমর্থন করি, চিঠিতে বলা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের প্রতিবেদনে জানানো হয়, স্বাক্ষরকারীদের মধ্যে শত শত রিজার্ভ সৈন্য এবং সাবেক অফিসার ছিলেন। চিঠির বার্তাটি পরিষ্কার ছিল, আমরা বিশ্বাস করি যে ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থ এখন সংঘাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বাক্ষরকারীরা জোর দিয়ে বলেন, যুদ্ধ এখন জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনৈতিক এজেন্ডা পূরণের জন্য ব্যবহৃত হচ্ছে। এই চিঠিতে সক্রিয় ডিউটি বিমান বাহিনীর কর্মীদের সাম্প্রতিক প্রতিবেদনের প্রতিধ্বনি শোনা যায়, যারা জিম্মিদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবিও করেছেন, এমনকি যদি এর জন্য সামরিক খরচ বৃদ্ধি পায়। IDF-এর ডাক্তার, নৌ কর্মকর্তা এবং অন্যান্য রিজার্ভ সৈন্যরাও একই ধরনের আবেদন করেছেন। এই চিঠিগুলি যুদ্ধের কৌশলগত দিক এবং নৈতিক প্রভাব নিয়ে ব্যাপক জনসাধারণের বিতর্ক সৃষ্টি করেছে, কারণ ইসরায়েলের সরকার এখনও ক্রমবর্ধমান অভ্যন্তরীণ প্রতিরোধের প্রতি আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। ইসরায়েলের একটি অপেক্ষাকৃত ছোট স্থায়ী সামরিক বাহিনী রয়েছে, তবে একটি বৃহত্তর রিজার্ভ কর্পস রয়েছে, যার উপর তারা দীর্ঘস্থায়ী সংঘাতের সময় নির্ভর করে। রিজার্ভের মধ্যে ক্রমবর্ধমান প্রতিবাদ আন্দোলন গাজায় একটি বর্ধিত অভিযান পরিচালনা করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে প্রায় 70% ইসরায়েলি জনসাধারণ অবশিষ্ট জিম্মিদের মুক্ত করার জন্য যুদ্ধের সমাপ্তি সমর্থন করে। তবুও প্রধানমন্ত্রী চিঠিগুলির তাৎপর্য খাটো করে দেখার চেষ্টা করছেন। ইসরায়েলের রাজনৈতিক নেতারা যুদ্ধবিরতি আলোচনা পরিচালনাকারী মধ্যস্থতাকারীদের হতাশ করেছেন। দুটি চিঠি যুদ্ধ অব্যাহত রাখার সমালোচনা করলেও স্বাক্ষরকারীরা কাজ করতে অস্বীকৃতি জানায়নি। বৃহস্পতিবার প্রথম চিঠি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা চিঠিতে স্বাক্ষরকারী বিমান বাহিনীর রিজার্ভ সদস্যদের বরখাস্ত করেছে এবং স্বাক্ষর বিশ্লেষণ করে দেখছে যে আরও কতজন এখনও সামরিক বাহিনীতে রয়েছেন। একজন IDF কর্মকর্তা বলেছেন যে বেশিরভাগ স্বাক্ষরকারী সক্রিয় রিজার্ভ সদস্য নন। শক্তি, ক্ষমতা, অস্তিত্ব, এই তিনটি শব্দে শুরু হয় ইতিহাসের এক মর্মান্তিক কাহিনী, যেটি আজও ভেসে উঠছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বায়ুতে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক দীর্ঘ ও জটিল ইতিহাসে গড়া, যেখানে 1979 সালের ইসলামী বিপ্লবের পর দুই দেশের মধ্যে অশান্তির আগুনে এক নতুন দিক উন্মোচিত হয়। সেদিন থেকে আজ অবধি কখনো শান্ত, কখনো উত্তপ্ত, কখনো অশান্ত এই সম্পর্ক যেন সময়ের স্রোতে গড়ে উঠেছে এক ভয়াবহ ছায়ার মতো, যা একে অপরকে শোষণ করতে চায় একটি অদৃশ্য যুদ্ধের ভূমিতে। এদিকে বিশ্বমঞ্চের সবচেয়ে বড় খেলার প্লেয়ারদের মধ্যে যখন পারমাণবিক অস্ত্রের খেলা শুরু হয়, তখন ইরান তার পরমাণু কার্যক্রমকে দাবি করে শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা বিশ্ব ও ইসরায়েল সেখানেই শুরু করে নিজেদের উদ্বেগ প্রকাশ।
2015 সালে ইরান ও 6 বিশ্ব শক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন একটি ঐতিহাসিক চুক্তি সই করেছিল। চুক্তিটি ছিল এক অমূল্য সুযোগ। ইরান তার পরমাণু কর্মসূচি সীমাবদ্ধ রাখবে এবং বিনিময়ে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাবে। তবে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে বের হয়ে গিয়ে বিশ্বকে জানিয়ে দেন যে তিনি বিশ্বাস করেন এই চুক্তি শুধু ইরানকে আরও শক্তিশালী করে তুলছে। এবার যুদ্ধের বীজ ছড়িয়ে দেওয়া হয়েছিল আর ইরান তার পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করলো। ইউরেনিয়াম সমৃদ্ধির হার বাড়িয়ে দেওয়া হলো আর এখন ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য যথেষ্ট। যে পথে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক চাপ দিয়ে যাচ্ছে, ইরান সে পথেই হাঁটছে, প্রায় চ্যালেঞ্জ জানিয়ে। ট্রাম্পের সর্বাধিক চাপ কৌশল এটি ছিল এক ধাক্কা। অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলো, কিন্তু ইরান যদিও এই চাপকে একপাশে সরিয়ে ঘোষণা করল তারা কোনো ধরনের পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না, তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তির ব্যবহার করার অধিকার তাদের রয়েছে। ইরান বলছে যদি ইরানকে আক্রমণ করা হয় তারা বাধ্য হয়ে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে। তাদের বিজ্ঞানীরা এখন আরো দক্ষ, তাদের হাতে এখন সেই সব গোপন পদ্ধতি যা যে কোনো আক্রমণের পর তাদের পরমাণু ক্ষমতা বাড়াতে সক্ষম। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দুটি পথের মধ্যে হাঁটছেন। একদিকে ইরানকে চাপ দিতে চাইছেন, অন্যদিকে কূটনৈতিক আলোচনার প্রস্তাবও রাখছেন। ফেব্রুয়ারিতে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠান, যেখানে তিনি সরাসরি আলোচনার আহ্বান জানান। কিন্তু ইরান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসহীনতায় ভুগছে, সেই আহ্বান কতটা গ্রহণ করবে তা নিশ্চিত নয়। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি আসছে ইসরায়েল থেকে। ইসরায়েল এই সংকটে অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে লিবিয়ার মডেল অনুসরণ করতে বলছেন, যেখানে গাদ্দাফি পরমাণু কর্মসূচি বন্ধ করেছিলেন। তবে ইরান জানিয়ে দিয়েছে তাদের জন্য পরমাণু শক্তি একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা উপাদান। যদি সংকট ঘনীভূত হয়, ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করতে পারে। তবে সে হামলা সহজ হবে না। ইরানের পরমাণু স্থাপনাগুলি গভীর গর্তে সুরক্ষিত, যা একক হামলায় ধ্বংস করা কঠিন। অন্যদিকে মার্কিন জনগণের একটি বড় অংশ এই যুদ্ধের বিপক্ষে। অনেকেই এটিকে আত্মঘাতী বলে মনে করেন। তারা জানেন এক যুদ্ধের মাধ্যমে শুধু আমেরিকার জীবন ও অর্থনীতি ধ্বংস হবে না, বরং পশ্চিম এশিয়া অঞ্চলেও তীব্র বিপর্যয়ের সৃষ্টি হবে। সাংবাদিক টাকার কার্লসন, যিনি সাবধানী হয়ে বলছেন ইরানের সঙ্গে যুদ্ধ আমাদের জন্য আত্মঘাতী হবে, হাজার হাজার আমেরিকান প্রাণ হারাবে। এদিকে ট্রাম্প প্রশাসন যখন কূটনৈতিক সমাধান খুঁজছে, তারা আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। ইসরায়েলকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আরও যুদ্ধ বিমান সরবরাহ করা হচ্ছে, যা ইঙ্গিত দেয় যে তারা সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছে। ট্রাম্প নিজেই বলেছেন পরমাণু চুক্তি না হলে ইরানকে সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে, আর সেই পদক্ষেপে ইসরায়েলি নেতৃত্ব দেবে।